আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আহ, একটু দুঃখিত, বিকজ একটু লেট হয়ে গেছে। সো আমরা সামনে এসিএস ন্যাশনাল মেডিকাপ তোমরা জানো, এবং সেখানে ইংরেজির সিলেবাস আছে পার্টস অফ স্পিচ, বাট প্রেপোজিশনটা নাই। তার মানে কি কি রইলো? নাউন রইলো, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন, রাইট? যদিও এক ক্লাসে সব কভার করা মানে সম্ভব না, কিন্তু এমন কিছু বিষয় তোমাদেরকে দেখাবো, ইনশাল্লাহ তোমাদের এই বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। এবং আমি বলবো না যে তুমি কমন পাবে, তবে এই রিলেটেড টপিক থেকেই প্রশ্ন আসতে পারে। আসলে যেহেতু আমরা পার্টস অফ স্পিচ শুধুমাত্র পরীক্ষায় রেখেছি, তাহলে 15টা মার্কস কিন্তু ইংলিশে এই এসিএস ন্যাশনাল মেডিকাপে এখান থেকেই থাকবে। সো যাদের পরীক্ষা 28 তারিখ তাদের জন্য একটু কষ্ট হবে, এই জন্য আমি দুঃখিত, কারণ খুব বেশি সময় হাতে নেই। কিন্তু যাদের 7 মার্চ পরীক্ষা তারা কিন্তু অনেক 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 সময় পাবে। সো আমি একটু আমার কয়েকটা গ্রুপে অন্তত শেয়ার করে দেই ভিডিওটা। তোমরাও যদি তোমাদের পরিচিত কেউ থাকে মেনশন করে দাও। সো আজকে আমরা ইংলিশের পার্টস অফ স্পিচ ক্লাস একটু পরেই শুরু করবে ইনশাআল্লাহ। ওকে, দিলাম দিলাম ঠিক আছে, তোমরা কেমন আছো? অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু খাতা কলম নিয়ে বসে পড়বো। তোমাদেরকে আমি একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে আমি গত বছর ইংলিশে মোট 21টা ক্লাস নিয়েছি, জাস্ট ইংলিশের উপর। সেই 21টা ক্লাসের যে পিডিএফ, হয়তোবা তোমাদেরকে আমি পুরো পিডিএফটা দিব না, এবং স্বাভাবিক, যেটা আমি আসলে 21 দিন পড়াইছি, 21 দিন ধরে পড়াইছি, তো সেটা আসলে একদিনে সম্ভব না। তবে সামনে আপকামিং যে এক্সাম, এই এক্সামের প্রিপারেশন হিসেবে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো। যদি তুমি এগুলো মাথায় রাখতে পারো, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারবা। সো আজকে আমরা সর্বপ্রথম পার্টস অফ স্পিচের শুরু যে নাউন, সেটা নিয়ে কথা বলবো। দেন ধাপে ধাপে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আমরা আসতে থাকবো। ওকে, আচ্ছা, তার আগে বলে রাখি, অনেকেই প্রশ্ন করছে যে এটা কোন ব্যাচের জন্য। এটা কোন ব্যাচের জন্য বলে রাখি, এইচএসসি 24 যারা সেকেন্ড টাইমার, মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে, এইচএসসি 25 মেইনলি, এবং এইচএসসি 26, এই তিনটা ব্যাচ চাইলে কিন্তু আমাদের এসিএস ন্যাশনাল মেডিকাপে অংশ নিতে পারে। এবং এটা 28 ফেব্রুয়ারি 5টা ব্রাঞ্চে হতে যাচ্ছে। সেটা এক নাম্বার হচ্ছে রংপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল এবং সিলেট। এই 5টা জায়গায় হবে 28 ফেব্রুয়ারি বিকেল 3টায়, কারণ সকালবেলা ডেন্টাল পরীক্ষা আছে। সো বিকেল 3টায় হবে। আমি, পাহলভি ভাই এবং রাকিবুল, ম্যাথের জাদুকর, রাইট? সো আমরা রংপুরে আসছি, বগুড়ায় যাচ্ছেন আমাদের লিজেন্ড সাদ ভাই, খুলনায় যাচ্ছে তোফায়েল হুজুর, বরিশালে যাচ্ছে আমাদের অপূর্ব দাদা, এবং ময়মনসিংহে যাচ্ছে অভিদা। অভিদা, সো এমবিবিএস ধারী, বুয়েট মেডিকেল কলেজ থেকে চান্সপ্রাপ্ত অভি দত্ত, রাইট? সো চলো, হ্যাঁ চলো আমরা শুরু করি ভাইয়া। প্রথমে একটা ব্যাপার তোমাদেরকে আসলে বলি, পার্টস অফ স্পিচ থেকে, যে কোনো পার্টস অফ স্পিচ থেকে আসলে কোশ্চেন কিভাবে আসে, সেটা তোমার এসিএস ন্যাশনাল মেডিক্যাপ বলো, মেডিকেল পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, যে কোনো এক্সাম, প্রশ্ন আসে খুব সিম্পল। ধরো একটা সেন্টেন্স, এই যে আমি টাইপ 1 দিয়েছি, যে প্রশ্ন কিভাবে আসে। যেমন একটা সেন্টেন্স দেওয়া আছে, ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন, রাইট? সো এটার মধ্যে বলা আছে যে এখানে ফ্রেলটি কি, এবং 4টা পার্টস অফ স্পিচ আছে, কোনটা হবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অথবা এভাবে এই কথাটা না দিয়ে জাস্ট এখানে ফ্রেলটির নিচে আন্ডারলাইন দিল, দেন বললো যে আন্ডারলাইন ওয়ার্ডটা কি, অথবা কিছুই বললো না, তুমি বুঝে নিও যে আন্ডারলাইন আছে, এটা আসলে কোন পার্টস অফ স্পিচ, এরকম একটা টাইপ। সো 2 নাম্বার যেটা আসতে পারে, একটা ওয়ার্ড দেওয়া থাকলো বিউটিফুল। সো বলা হলো এই ওয়ার্ডটার নাউন কোনটা। সো 4টা অপশন, বিউটিফুলের নাউন কোনটা তোমাকে বের করতে হবে। সো এটা একটা টাইপ। টাইপ 3তে যেটা আছে দেখো, এবার একটা ওয়ার্ড দিয়েই বলছে, বলে নাই যে এই ওয়ার্ডটার তুমি নাউন করো, বলে নাই যে এই ওয়ার্ডটার তুমি অ্যাডজেক্টিভ করো, ওয়ার্ডটা দিয়েই বলেছে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, নাম্বার 4, টাইপ 4, ওই যে আমি একটু আগে বললাম আন্ডারলাইন করা আছে, এবার আন্ডারলাইন না করে ব্র্যাকেট দিয়ে দিয়েছে। সো ব্র্যাকেটের ভেতরে আছে ডিপ,
এবং তোমাকে এই সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এখানে ডিপ কোন পার্টস অফ স্পিচ হবে, আসলে এটা ডিপের কোন পার্টস অফ স্পিচ হবে, সেটা কি ডিপই থাকবে না চেঞ্জ হবে, চেঞ্জ হলে কোনটা হবে সেটা তোমাকে বের করতে হবে। এবং টাইপ 5 লাস্ট ওয়ান, এটা আসলে টাইপ 5 বলা যাবে না, একই রকম, আগেও অলরেডি এরকম টাইপ দেখছো, একটা ওয়ার্ড দিয়ে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ, এবং এবার ওয়ার্ড দেয় নাই, বরং অপশনে 4টা ওয়ার্ড আছে, অপশনে 4টা ওয়ার্ড আছে, বলছে নিচের কোনটি হচ্ছে নাউন। তো দেখো এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এইগুলো একটা সেন্টেন্সে কীরকমভাবে বসবে সেটা চেনার একটা ওয়ে আছে। তবে প্রথম যে ওয়ে সেটা হচ্ছে একটা মুখস্থ বিদ্যা। আমরা সবাই কিন্তু মনে করি যে ইংলিশ বুঝবো, বাট বিলিভ করো ইংলিশে মুখস্থ বিদ্যা বায়োলজির চেয়েও বেশি। কারণ ইংলিশ একমাত্র সাবজেক্ট যেখানে অর্ধেক হচ্ছে বলেই দেয় যে আমার অর্ধেক কিন্তু ভোকাবুলারি, একমাত্র সাবজেক্ট যে নিজে থেকেই বলে যে আমার অর্ধেক কিন্তু হচ্ছে মুখস্থ পার্ট, মেমোরাইজিং পার্ট, তাই না? একমাত্র সাবজেক্ট যে বলেই দেয় আমার অর্ধেক হচ্ছে মেমোরাইজিং আর বাকি অর্ধেক হচ্ছে গ্রামার। এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে আমরা আজকে পড়ছি গ্রামার, কিন্তু গ্রামারেরও আবার অর্ধেক হচ্ছে মুখস্থ বিদ্যা। কীরকম? যেমন দেখো, তুমি সহজে নাউন যদি আইডেন্টিফাই করতে চাও তাহলে দেখবা তুমি যে বই পড়ো না কেন বইয়ের শুরুতে, ভাইয়া তুমি যে বই পড়ো না কেন বইয়ের শুরুতে কি লেখা আছে জানো? দেখো আমি তোমাদেরকে পিডিএফ দিব, যা যা পড়াচ্ছি সেটার পিডিএফ দিব, ভয় পেও না। বইয়ের শুরুতেই তোমার লেখা আছে, যে বই পড়ো না কেন, যে কোনো শব্দের শেষে যদি এই সাফিক্সগুলো থাকে, এই যে বিভিন্ন সাফিক্স, আমরা যদি একটু কাউন্ট করি কয়টা সাফিক্স, চলো তো কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তারপরে আসি 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা। তারপর 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35টা, হায় খোদা 36টা। তার মানে চিন্তা করো, এই যে আমরা জানি না যে পার্টস অফ স্পিচ, নাউন, এটা একটা গ্রামার, হ্যাঁ এটা আমরা বুঝবো, কিন্তু দেখো এই নাউন শুরু হওয়ার প্রথমেই তোমাকে বলে দিয়েছে যে নাউন হতে গেলে শব্দের শেষে যদি এই 36টা সাফিক্স থাকে, 36টা সাফিক্সের যদি কোনো একটা থাকে তুমি বুঝে নিবা নাউন। এবার দেখো আমরা তারপরেও কিন্তু খুশি হতাম, যাক বাবা এই 36টা সব সাফিক্স যদি আমি দেখি তাহলেই নাউন, কিন্তু খুশি হওয়ার কোনোই কারণ নাই, কারণ এদেরও আবার এক্সেপশন আছে, এদেরও আবার অনেক কাহিনী আছে। আবার এই যে 36টাই তা নয়, আমি ইম্পর্টেন্ট 36টা দিয়েছি, আরও হয়তো বা আছে। সো 2-4টা বই ঘেটে আমার নিজের অভিজ্ঞতা সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই 36টা পড়া দরকার। এখন বলো তো তোমাকে এই 36টা কি মুখস্থ করতে হবে না? তাহলে এটা কি মুখস্থ বিদ্যার মধ্যে আসলো না? না তুমি বুঝবা, বোঝার তো কিছু নাই, তোমাকে মুখস্থই করতে হবে যে শেষে যদি IST ইস্ট থাকে তাহলে এটা হচ্ছে নাউন, তো এটা তোমাকে মুখস্থ করতে হবে। এই জন্যই আমরা ঝামেলাটাই পড়ি। তুমি আজকে ইংলিশের একটা সুবিধা হলো, তুমি ক্লাস 6-এ যদি আর্টিকেল ভালো করে শেখো তুমি BCS পর্যন্ত সেম, তুমি 6-এ যদি নাউনের এই 36টা ওয়ার্ড শেখো BCS পর্যন্ত তোমার এই 36টাই পড়তে হবে, সর্বোচ্চ আর কয়েকটা বাড়বে। কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা যেগুলো মুখস্থ পাঠগুলো আমরা সব 100% পড়ি না, দেখে আমরা পারি না। তো আমি এখন এই 36টা তোমাদেরকে মনে রাখাবো, আমি বলবো না যে তুমি মুখস্থ করে ফেলো, আমার বিশ্বাস তুমি আমার সাথে বলো আমি একটা অর্ডারে সাজাইছি, এভাবে যদি তুমি বলো তোমার এটা এখন মুখস্থ হবে, এবং ইনশাআল্লাহ তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আজকেই আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, সো এইটা পড়ার পর ওইখানে 90টা প্রশ্ন আছে, তুমি সব কিছু এখন আনসার করতে পারবা। তো আমার সাথে একটু বলো, আমরা পড়া শুরু করলাম। আমরা এখন আমাদের প্রথম কাজ এই 36টা আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এটাকে আমরা 4 ভাগ করব। প্রথমে একটা জিনিস আমরা মাথায় রাখবো, তোমরা খাতা কলম বের করো, একটু লেখো। প্রথম কথা হচ্ছে নাউন মানে তো নাম, ছেলেমেয়েরা নাউন মানে কি? নাম। সো নাউন মানে যেহেতু নাম, তাহলে আমি প্রথমে নাম লিখলাম, এই নাম মানে আমি ধরে নিব এটা হচ্ছে নাউন পড়ছি, যে কোনো নামবাচক শব্দগুলো কি নাউন, রাইট? নাম, নাউন। তো আমরা একটু এভাবে বলি, আমার সাথে বলো, বলো নাম, তারপর একটা কথা বলো, নাম শুনছি, নাম শুনছি তাই, এটা হচ্ছে প্রথম লাইন। এবং এখন মুখস্থ করো, দেখা যাক ন্যাশনাল মেডিকাপে
কমন পেয়ে যাও কিনা। আগে দম ছাইরাই যাই, সো এইটা তোমরা 1 সেকেন্ডে বলবা, 1 সেকেন্ডে। আমরা দম ছাইরাই যাই, আমরা এনজাইমের ছক 6 সেকেন্ডে মুখস্থ করছিলাম। এবার 36টা সাফিক্স আমরা 3 থেকে 4 সেকেন্ডে মুখস্থ করব। সবাই নাম শুনছি তাই আগে দম ছাইরাই যাই। হুজুর, হুজুর বলেন, হুজুর আমরা নাউন মুখস্থ করে ফেলবো। হুজুর, হুজুর যদিও বিসিএস ক্যাডার, নাহলে হুজুরের বিসিএসও কাজে লাগতো। আচ্ছা হুজুর আবার যখন বিসিএস দিবে আবার দিয়েন একটা। বলো সবাই বলো, নাম শুনছি তাই আগে দম ছাইরাই যাই। যেহেতু একটু লেখো, লিখতে লিখতে দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে। আসলে নাম মানে হচ্ছে নাউন, এই শুন মানে তুমি মনে রাখবা শন, TION কিংবা SION। কোনো শব্দের শেষে যদি এই শন থাকে, শন শন, তাহলে তুমি বুঝেই নিবা যেটা হচ্ছে নাউন। এক্সেপশন যদি থাকে আমরা পরে, আগে তুমি একদম ব্লাইন্ডলি মাথায় রাখো, এগুলো থাকলেই তুমি কি বুঝে যাবা, নাউন। এবার আসো সি, এই যে সি, ব্যাপারটা এরকম, একবারে সি করে দাও, সি 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 রে ড্যাশ সি। তাহলে নাম শুনছি। তারপরে হচ্ছে তাই, তাই মানে তাই তাই তাই, শেষে ওয়াইও আছে, তার মানে তাই তাই, এবং শেষে কি ওয়াই। আগে, আগে মানে হচ্ছে AGE মানে এজ, দম মানে হচ্ছে DOM। ওকে, তারপরে আসো দেখো ছাই, এই যে ছাই রাই যাই, রাইট, ছাই রাই যাই। ঝটপট মুখস্থ করে ফেলো, নাম শুনছি তাই আগে দম ছাইরাই যাই। এটা হচ্ছে প্রথম কথা। ওকে, এটা হচ্ছে প্রথম কথা, নাম শুনছি তাই আগে দম ছাইরাই যাই। এইবার আসো, এইবার আসো নেক্সট, আমার সাথে একটু মিলিয়ে মিলিয়ে পড়ো, মিলিয়ে মিলিয়ে পড়ো, এখন মিলিয়ে মিলিয়ে পড়ো, জোড়ায় জোড়ায় বলো। হুড উড, হুড উড, টিউড সাইড, এন্স এন্স, CHTH, ইস্ট ইজম। তার মানে 1 2 3 4 5, 5টা জোড়া মানে আরো 10টা। সো না দেখে বলো, হুড উড, টিউড সাইড, এন্স এন্স, CHTH, ইস্ট ইজম। প্লিজ মুখস্থ করো, মুখস্থ করো। এই অফলাইন নাই, শুনতে পাচ্ছি না তোমাদের সাউন্ড। সাবাস, বলো, না দেখে বলো। হুড উড, টিউড সাইড, এন্স এন্স, CHTH, ইস্ট ইজম। এবার আমি লিখি, আমি লিখি, আমার সাথে তোমরাও লেখো, আমি লিখি, আমার সাথে তোমরাও লেখো, ঠিক আছে? হুড। আচ্ছা একটা কথা বলি, সাফিক্স যেহেতু শেষে বসে, আগে আমরা দাগ দিব, এটা ছোট হাতের করেই লিখবো, হুড উড। টিউড সাইড, দেখি হুজুরের মুখস্থ আছে কিনা, হুজুর বলেন। এন্স এন্স, CHTH, এইটা মুখস্থ করতে পারলে ভাই তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টে একটা কনফিডেন্ট থাকবে। ইস্ট ইজম, তাহলে হুড উড, টিউড সাইড, এন্স এন্স, CHTH, ইস্ট ইজম। তাহলে বলো কি হলো, নাম শুনছি তাই আগে দম ছাইরাই যাই। হুড উড, টিউড সাইড, এন্স এন্স, CHTH, ইস্ট ইজম। এইটুকু, ইস্ট ইজম না ইস্ট ইজম। ছেলেমেয়েরা এইটুকু কমেন্ট করো, এইটুকু কমেন্ট করো। এই যে এই 10টা একটু কমেন্ট করো এবার, না দেখে, না দেখে একটু লেখো, দেখি কি অবস্থা তোমাদের, না দেখে লেখো। না দেখে লেখো। তাহলে আমরা 36টা পড়বো, কয়টা হলো? নাম শুনছি তাই আগে দম ছাইরাই যাই, হুডুড, টিউড সাইড, অ্যানসেন্স, CHTH, ইস্টিজম। ক্লিয়ার? এইবার আসা যাক, এইবার কি আছে। আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো, আমি সময় নিব না, কারণ FRBতে ক্লাস আছে 8:30টায়, আমরা 8টার মধ্যেই শেষ করে ফেলবো। আচ্ছা সিটা বুঝাই দেওয়ার কিছু নাই, সি মানে মনে রাখবা, সি মানে শেষে EEE, সেটাও কিন্তু আছে। ওকে, এইবার আসো আর। দেখো ভাইয়া, আর 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 মানে সবার মধ্যে আর, সামনে কয়েকটা ভাওয়েল আছে, ER, OR, UR এবং URE। তার মানে এর পরেরটা হচ্ছে আর 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 আর, দেন শুধু আর, ER, OR, UR এবং URE।
অর্থাৎ এইগুলো যদি ওয়ার্ডের সাফিক্স হিসেবে থাকে তাহলেও এটা কিন্তু ইউআরই, তাহলেও আমরা বুঝে যাব এটা হচ্ছে নাউন। এখন আমরা এক্সেপশনে আসছি না, আমরা আগে এই 36টা মুখস্থ করব। সো 3 নাম্বার কি? আর 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 আর, শুধু আর, ইআর, ও আর, ইউআর, ইউআরই, আর 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 আর, শুধু আর, ইআর, ও আর, ইউআর, ইউআরই। তাহলে 3টা লাইন হলো। ভেরি গুড মিনা চক্রবর্তী, অসাধারণ। নুসাইবা, সীমা বা সীমা, সাবাস। সর্বশেষ ভাইয়া, সর্বশেষ, তাহলেই আমাদের 36টা হাতের মুঠোই। সবাই আমার সাথে বলতে থাকো, বলো রেড শিপ। রেড শিপ মানে কি? লাল ঘোড়া, সরি লাল ভেড়া। রেড শিপ, জোড়া জোড়া, অকমনি। ফার্স্ট রেড শিপ অকমনি, রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট, একসাথে আইসলেট নেসমেন্ট, আইসলেট নেসমেন্ট, রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট, রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট, রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট। ভাইয়া বিলিভ করো, নাউনের সেন্টেন্সে কোথায় বসলে নাউন হবে এটা তুমি এমনি চিনবা, এটা গ্রামার, এটা বোঝানোর বিষয়। কিন্তু এইটা বোঝানোর বিষয় না, তোমরা এটাই মুখস্থ করো না, এটা তোমার মুখস্থ থাকে না। সো এখন আমরা 36টাই না দেখে বলবো। তার আগে আমরা শেষেরটা আরেকবার বলি। রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট। ভাই বিশ্বাস করো, আমৃত্যু কাজে লাগবে। তুমি ইংলিশ নিয়ে যেখানেই পরীক্ষা দিবা তোমার এটা লাগবে এবং তোমাকে মেমোরাইজ করতেই হবে, তোমাকেই করতে হবে, টিচার করাই দিবে না। টিচার তার মতো করে ওয়ে বলবে, সো আমি আমার মতো করে ওয়ে বললাম। সো ফাইনালি যদি আমি এটা রিভাইজ করি, এবং কে কে তোমরা পারবা কনফিডেন্ট হাত তুলবা দেখি। নাউন, নাম শুনছি তাই আগে দম ছাইরাই যাই। হুড উড, এটা উঠাইছি মানে মুতু করতে যাব না ভাই, পড়াচ্ছি। হুড উড, টিউড সাইড, অ্যানসেন্স, সিএসটিএইচ, ইস্টিজম। আর 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 আর, শুধু আর, ইআর, ও আর, ইউআর, ইউআরই। রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট, রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট। ভাইয়া এবার দেখো ম্যাজিক, তুমি সব পারছো, সব পারছো। আচ্ছা দেখা যায় না কেন তোমরা কতজন আছো, কি আছো নাই, আমি দেখতে পাই না কেন, তোমাদের দেখা যায় না কেন? ছি, কাহিনী কি? আচ্ছা তোমাদের দেখার দরকার নাই। সো ফাইনাল রিভাইজ, কে কে পারবে? এই রেড শিপ না, মাহিন, এ মাহিন কি করো সব? ভেরি গুড শারমিন, সাবাস। লাস্ট বার, নাম শুনছি তাই আগে দম ছাইড়াই যাই। হুড উড, টিউড সাইড, অ্যানসেন্স, সিএসটিএস, ইস্টিজম। যারা এখন ঢুকছে তারা ভাবছে কি বলে এসব। আর 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 আর, প্রথমটা শুধু আর, ইআর, ও আর, ইউআর, ইউআরই, অ্যান্ড ফাইনালি রেড শিপ অকমনি, আইসলেট নেসমেন্ট। এবার খেলা দেখো মামা, সরি খেলা দেখো ভাইয়া, সব পারছো সব। সো তোমাদেরকে পরীক্ষার একটা লিঙ্ক দিয়ে দিব, পারলে পরীক্ষা দিও এফআরবির ক্লাস শেষে। যেমন দেখো এইটা একটা সেন্টেন্স, এখানে বলছে ফ্রেলটি কি 37 বিসিএস এ আসছিল, আসুগা। আমরা এখন বিসিএস দিব না, আমরা এসিএস ন্যাশনাল মেডিকাপে চ্যাম্পিয়ন হতে চাই। তো তোমাকে সেন্টেন্স থেকেও বোঝা যায় সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, বাট তুমি যদি এসব না ভেবে দেখো যে শেষে আছে কি তাই, একটু আগে বললাম নাম শুনছি তাই, তার চোখ বন্ধ করে ভাইয়া নাউন। ওকে, এবার বলছে বিউটিফুলের নাউন কি? তাহলে বিউটিফুলের নাউন কি? বিউটিফাই। আমরা কি নাম শুনছি ফাই পড়েছি না নাম শুনছি তাই পড়েছি? তাহলে মামা শেষ, ভাইয়া শেষে তাই, আনসার কি তাই। আমি মাঝে মধ্যে মামা বলতে পারি, ডোন্ট মাইন্ড, রাইট? চলে আসো, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবেয়েন্স। ওকে, শেষে কি? এন্স, এন্স এন্স পড়ছি না, নাউন। এবার দেখো হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ওশেন। আসলে আর্টিকেল প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড, এইটা আমরা একটু পরেই পড়বো, যে সেন্টেন্সে তুমি কিভাবে চিনবা এটা কোন পার্টস অফ স্পিচ। তো এইটা আসলে নাউন হবে। আর ডিপের নাউন কি? এই যে শেষে টিএইচ আছে। এখন ঝামেলাটা হলো শেষে তো ভাইয়া ইয়ারও আছে, একটু আগেই পড়লাম যে ইয়ার থাকলেও নাউন। সো যে সকল টিচার একটু চালাক তোমাদের, তারা জানে যে তোমরা এগুলো মুখস্থ করবা, এই জন্য সামনে তোমাদের কিছু বাস আছে, আমি বাসগুলো দেখাবো, এবং ওই বাসগুলো উতরানোর জন্যই তোমার দরকার প্র্যাকটিস। না হলে এই 36টা মুখস্থ করলেই তুমি জাহাজ হয়ে যেতে নাউনের। সেই বাসগুলো সামনে আসছে, আমি দেখাচ্ছি। সো নামের শেষে আছে শন, নাম শুনছি শন, নাউন, রাইট?
কোনটা নাউন? যার নামের মধ্যে দেখো সিএইচ টিএস, সিএইচ আছে, নাউন। সো আমার কত গুরুত্বপূর্ণ হচ্ছে, এই 36টা তুমি চিন্তাও করতে পারবা না। বাট আমি শিওর তোমরা যতজন দেখছো 90%-এরও এই 36টা জিনিস মনে ছিল না। শুধু পড়ো আর ভোলো, কিন্তু এটা মুখস্থ করতে হবে, আদারওয়াইজ তুমি ইংলিশে ভালো করতে পারবা না, নেভার। এইবার চলে আসো, তোমাদের কিছু বাস দেখাই, যে বাসটা ছিলানো হয়নি, এরকম কিছু বাস। এই বাসটা আছে 4 নাম্বার প্রশ্নে। খেয়াল করো, ঢাকা ভার্সিটির প্রশ্ন যে একটু টাফ হয়, ভাইয়া তোমরা নিশ্চয়ই সেটা জানো, এবং তার একটা প্রমাণ তুমি এই প্রশ্নে পাবা। আনসার দাও, আমি একটু দেখি 4 নাম্বারের আনসার দাও তো ভাইয়া, কি হবে বলে তোমার ধারণা? 4 নাম্বারের আনসার দাও, কি হবে বলো ভাইয়া, কি হবে? তোমরা আগে আনসার দাও তো, কি হবে, আমি সেটা দেখতে চাই। দেখি কে পারে, ঝটপট আনসার দাও। যেহেতু আমি বলে দিয়েছি আগে বাস, দেখো এইটাই আমি চাচ্ছিলাম। কেউ বলেছে ডি, কেউ বলেছে সি, কেউ বলেছে এ, কেউ বলেছে বি। আলহামদুলিল্লাহ, আমি সার্থক, ইয়ে কি মজা। যখন একটা টিচার কোশ্চেন করে আর স্টুডেন্টরা ওই কোশ্চেনের 4টা অপশনকেই সঠিক হিসেবে ভেবে নেয়, কেউ এ, কেউ বি, কেউ সি, কেউ ডি, তখন টিচারের প্রশ্ন করাটা সার্থক যে স্টুডেন্টের মধ্যে ঝামেলা আছে। দেখো এই কারণেই এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ কোশ্চেন। সো যারা এই পাগলের মতো শুধু 36টা জিনিস মুখস্থ করলো বাট মাথা দিয়ে একটুও ভাবে না, তারা এই বাসগুলো খায়। লক্ষ্য করো, এখানে ওয়ার্ড দিয়েছে ডিফার, রাইট? ভালো কথা। তুমি দেখতেছো উমা এটা নাউন চাইছে এন্স, হ্যাঁ এটা রাইট, দিলা একটা গোল্লা। পরের অপশনে চোখ গেল, যদিও গোল্লা দেওয়ার পর আর চোখ যায় না, গেল হাল্লা রে, মেন্ট আছে, এ কি করলাম। এবার দেখা গেল তুমি ওএমআর এটা কাইটা দিলা, সরি স্যার, বি আনসার। এইবার সিতে এসে দেখলো মা আবার এন্স, সর্বনাশ, রাইট? কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করো তো, ওকে ফাইন, এখানে টিচার তোমাকে 3 জায়গায় বাস দিয়ে দিছে, কারণ টিচার জানে তুমি মুখস্থ করছো। দেখো তোমার বুদ্ধি কত কম। এখানে বলেই দিছে ডিফার, ডি এর পর ই, তাহলে স্বাভাবিক সাফিক্স বসলে তো এই ওয়ার্ডের পরেই বসবে সাফিক্স, তাহলে এখানে কিন্তু আই, আর এটা হচ্ছে ডিফারেন্স। ধরো ভাইয়া তুমি মানে জানোই না ডিফার মানে কি, না জানতেই পারো, কিন্তু এই ঘিলুটা তো তোমার থাকা উচিত যে সাফিক্স বসবে ওই ওয়ার্ডটার পরে, তাহলে ই কেমনে আই হয়ে গেল? তাহলে এটা টোটালি রং, এটা না, এটা হুদাই দিছে যে তুমি না দেখা যাতে এন্স মাইরা দাও, দ্যাটস ইট। এবার আসো, তুমি মাথা খাটাইলা, তুমি এটাকে বাদ দিলা, এটাকে ধরো তুমি আগেই বাদ দিলা, কারণ এরকম তুমি পড়ো নাই, শেষে এনটি, ভেরি গুড। এইবার তুমি যখন চলে আসলা এই দুইটাতে, এইবার তো তুমি পাগলা হয়ে গেলা, হায় হায় ডিফার, জিফার, এবার কি করব? উবু 10 20 30 40 50 60 করে লাগাই দিলা। দেখছো তার কত কাহিনী। আসলে ডিফার শব্দটার অর্থ হচ্ছে বিলম্বিত করা, ডিলে করা। তাহলে এও হবে বিও হবে তাই মনে হচ্ছে না, কিন্তু জানো এই ডিফারের শেষে যখন এন্স সাফিক্সটা লাগিয়ে দিল, তখন এই পুরো ডিফারেন্সের অর্থ হয়ে গেল কাউকে সম্মান করা। তাহলে কোথায় বিলম্ব করা, কোথায় সম্মান করা, এক হলো না। তাহলে এটা কখনোই ডিফারেন্ট নাউন ফর্ম হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডিফারমেন্ট। এখন তাহলে প্রশ্ন হলো ভাই এইটা আমরা পারবো কিভাবে? এইটার জন্যই তোমাকে করতে হবে প্র্যাকটিস। আমরা এসিএস ন্যাশনাল মেডিকাপ, আমাদের এসিএস মেডিকেল কোর্সে যে আমরা তোমাদেরকে বই দিব, বা তুমি যে কোনো বাজারের বই কিনবা, এই বই থেকে প্র্যাকটিস করতে হবে, বিকজ উইদাউট প্র্যাকটিস তুমি এইটা পারবা না 100%। এইটার জন্যই লাগবে প্র্যাকটিস, না হলে শুধুমাত্র এই 36টা পড়েই হইতো। এইখানে যে যত প্র্যাকটিস করবে তার নলেজ তত রেইজ হবে, রাইট? সো আশা করছি এই বাসগুলো বুঝতে পারছো। আমি তোমাদের আর একটা এরকম বাস দেখাই। 8 নাম্বারের আনসার দাও, তার আগে বলো এটা বুঝছো কিনা। এই 4 বুঝছো কিনা, বলো।
আর এখন 8 নাম্বারের আনসার দাও। 4 বুঝছো কিনা আগে আওয়াজ দাও, ইয়েস বা জি। আর এখন 8 আনসার দাও, তারপর আমরা নেক্সট পড়ে যাব। ওকে, বলো 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 বলো। বলো। আটের কি? ওকে, বি ই বিই বিই, যাক এখানে সবাই বি এর মধ্যেই আছে। আচ্ছা আগে আনসার দাও, নো প্রবলেম। তাকাও ভাইয়া, কেউ দিয়েছে বি, কেউ দিয়েছে ই। চিন্তা করো, যারা বি দিয়েছে তারা ডেফিনেটলি তাদের মাথা কিন্তু ওখানে নাই, মেবি শ্রোণীচক্রে মাথা এখনো আছে। শ্রোণীচক্র থেকে উপরে উঠাও ভাই। এই ডিপার্ট মানে কি এটা তো জানো না? এই ওয়ার্ডের মিনিং জানো না? এই ওয়ার্ডের মিনিং না জানলে আসলে বুঝতে হবে। অবশ্য তোমাদের থেকে কেউ ডিপার্ট করেনি, কেউ তোমাদেরকে ছেড়ে যায়নি। ডিপার্ট মানে কি? ছেড়ে যাওয়া, ত্যাগ করা, রাইট? এই যে তুমি ডিপার্চার বলো না, আচ্ছা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল এয়ারে যেতে গেলে সুন্দর করে লেখা থাকে ইংলিশে ডিপার্চার। আচ্ছা বাদ দাও, ডিপার্ট মানে কি? প্রস্থান। ডিপার্ট মানে কি? প্রস্থান। এটা একটা ভার্ব, ডিপার্ট, প্রস্থান। তো ভাইয়া দেখো তো, তোমাকে কি বাসটা দিছে? এবার আরিউ তোমাকে বাস দিয়েছে। আরিউতে কি? আরিউতে কি যে আরএনএতে ইউরাসিল থাকে না? রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে এবার কি বাসটা দিল? ডিপার্টের শেষে মেন্ট লাগাই দিল। আর তুমি তো পাগল, কি করে দিলা? হ্যাঁ, নাম শুনছি তাই, আইসোলেট নেসমেন্ট, এটাই নাউন। আরে গাধা, ডিপার্ট মানে যদি হয় প্রস্থান, তাহলে মেন্ট লাগাইছে ঠিকই, কিন্তু এখন তো হয়ে গেছে ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট মানে কি? প্রস্থান নাকি? ফিজিক্স ডিপার্টমেন্ট, ফিজিক্স প্রস্থান। সি 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 রে ড্যাশ, এটা হইল? তাহলে এই সামান্য ঘিলুটা তোমার নাই, তাহলে এটা হবে না। এখন ডিপার্টেশন সন লাগাই দিছে, এরকম কিছু নাই। তাহলে আসলে এটা ডিপার্চার। তার মানে দেখো, এই যে শেষে ইউআরই আছে, তোমাকে আসলে কি করতে হবে? প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তোমাকে দৈনন্দিন বিভিন্ন ইংলিশ ব্যাপার স্যাপারগুলো একটু দেখতে হবে, কারণ এই ডিপার্চারটাই তুমি কিন্তু দেখছো। এখন দেখা গেলো বাংলাদেশে ওই বাংলার সাথে ইংলিশ লেখা থাকে না, না হলে দেখতাম প্রত্যেকটা বাস স্ট্যান্ড সবগুলো জায়গায় ডিপার্চার বলে একটা টার্ম লেখা থাকতো। সো আশা করি বুঝতে পারছো। তো আমি আর এইগুলো এই তোমাদেরকে দিয়ে দিব, এখানে অনেক প্র্যাকটিস আছে, এগুলো তোমরা কি করো। এবং এবং আশা করি বিভিন্ন জায়গায় আসছিল, সবগুলাই আমি দিয়ে দিছি। গ্রান্ডের নাউন কি, এই যে শেষে ইউআর থাকবে। ভ্যারিয়ের নাউন কি, ভ্যারিয়েশনও হবে, ভ্যারাইটিও হবে। বিউটিফুলের নাউন কি এভাবে দিয়েছি প্র্যাকটিসের জন্য, কইরো। যেহেতু আজকে কয়েকটা টপিক শেষ করতে হবে, আমি যদি আজকে শুধু নাউন পড়াতাম, আমি নাউন পড়াই 4 দিন আমার ইংলিশ ব্যাচে, কিন্তু আজকে যদি আমি শুধু নাউন পড়াতাম, তাহলে আমি এইগুলো আবার প্রত্যেকটা ধরে ধরে বা প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে আমি তোমাকে দেখাতাম। সো এখন আর এত সময় নেই। এইবার আসো আমাদের বেসিক রুল 2। সো আমরা একটা বেসিক রুল পড়লাম, আসলে যেটা আমরা রুল পড়েছি এটা আসলে মুখস্থ বিদ্যা 1 ছিল। সো বেসিক রুল, এবার আমরা দেখবো একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স থেকে আমরা কিভাবে বুঝবো এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এটসেট্রা। সো আমি একটা কোশ্চেন দিয়েই শুরু করি। এই কোশ্চেনটা জীবনে তোমরা অনেকবার শুনে থাকবে। সো আগে তোমরা একটু ট্রাই করো নিজে নিজে। বাট মি নো বার্ডস, এখানে বার্ডসের নিচে আন্ডারলাইন। প্রশ্ন হচ্ছে এখানে এই বার্ডস কোন পার্টস অফ স্পিচ? নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত 8টা অপশন দিলাম। আমি অত কৃপণ না যে আমি মাত্র 4টা অপশন দিব, আমার কাছে অনেক অপশন। আমি অনেক কৃপণ না, আমি অনেক দয়ালু। সো আমি বেশি বেশি দিয়েছি আর কি, 8টা অপশন দিয়েছি। বলো বার্ডস এখানে কোন পার্টস অফ স্পিচ? আমার কাছে কিন্তু কিন্তু কইরো না। এখন দেখা গেল, পড়াচ্ছি তো নাউন, হ্যাঁ ফাঁকিবাজ, পড়াচ্ছি তো নাউন, সবাই নাউন মেরে দিচ্ছে আন্দাজে। এই নাউন পড়াচ্ছি তাহলে তো নাউন হবেই, নাউন পড়াচ্ছি তাহলে তো নাউন হবে। আচ্ছা ভেরি গুড। তো আসলে ঘটনাটা হচ্ছে খুবই সিম্পল, তুমি শুধু মনে রাখবা কষ্ট কইরা 2টা কথা। তাহলে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক শিখছি। মাঝে মধ্যে হয় কি, সেন্টেন্স থেকে আমরা সেন্টেন্সের মিনিং না জানলে আবার
আমার আইডেন্টিফাই করা কষ্ট হয়, তখন তোমার এইটা কাজে লাগতে পারে, অনেকটা হেল্প করতে পারে। তুমি মনে রাখো প্যাড। এই কি মনে রাখবা? পাদ। নো নো নো, পাদ না। আমি এত খারাপ কথা আমি বলবো? আমি এত খারাপ কথা বলতেই পারি না। এটা পাদ না, এটা প্যাড। বাট তুমি দুষ্টু হলে বলতে পারো পাদ। সো মনে রাখবা ভাইয়া, এই পাদ আগে মুখস্থ করো। পাদতে কি? প্রেপোজিশন। প্রেপোজিশন, পসেসিভ। আর প্রেপোজিশন তো চেনো, আর পসেসিভও মনে হয় জানো। এই যে আই এর পসেসিভ ফর্ম কি? মাই। হি এর পসেসিভ ফর্ম কি? হিজ। শি এর কি? হার, রাইট? উই এর কি? আওয়ার। হ্যাঁ, এ হচ্ছে পসেসিভ ফর্ম। এতে মনে রাখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ। পাদতে কি হয়, সরি প্যাডতে কি হয়? প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এবং ডিতে হচ্ছে ডিটারমিনা, রাইট? সো এই যে প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনা, এই ডিটারমিনার কি একটু পরে আমরা ডিটারমিনার দিয়ে নিয়ে শিখবো সহজ বাংলায়। ডিটারমিনার মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ডিটারমাইন করি। কাকে? নাউন প্রোনাউনকে। ধরো আমি বললাম আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আমার কলম আছে, কলম হচ্ছে নাউন। কয়টা? একটা। এই যে এ আর্টিকেল, এটা একটা ডিটারমিনার। সো আর্টিকেলও একটা ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে। ওকে, আই নো দ্য ম্যান, আমি ওই মানুষটাকে জানি। দা ম্যান, কোন মানুষটাকে? ওই যে দা। তাহলে দা একটা আর্টিকেল। এই দা আবার ম্যানটা সম্পর্কে ধারণা দিচ্ছে। আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নাই, আমি গরিবস। এই যে আমার কি নাই? টাকা নাই। টাকা একটা, মানি একটা নাউন। মানি একটা নাউন, কিন্তু আছে না নাই? নাই। সো নো ওই নাউনটাকে ডিটারমাইন করলো যেটা আছে না নাই। সো নো একটা ডিটারমিনার। তো ভাবা 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 ভাইয়ারা, দেখো দেখো ভাইয়া, ট্রিকটা হলো পাদের পর, সরি প্যাডের পর যদি একটা ওয়ার্ড থাকে, ভালো করে শেখো। যদি এসিএস ন্যাশনাল মেডিকাপে এসে যায় এখান থেকে 2-4টা প্রশ্ন, আমি কিন্তু দায়ী না। পাদের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন। পাদের পর তোমরা চাইলে আরো ভদ্র হতে পারো, তোমরা চাইলে পাদ না পড়ে ড্যাপ পড়তে পারো। সাথে তোমার আরেকটা জিনিস মনে থাকবে, ডুরা অ্যারাকনয়েড পায়া ম্যাটার, বাইরে থেকে ভেতরে। যাই হোক, আমার এটা ভালো লাগছে না, আমার এটাই ভালো লাগছে। প্যাড, একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। প্যাডের পর যদি 2টা ওয়ার্ড থাকে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। পাদের পর যদি 3টা ওয়ার্ড থাকে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। এখন ধরো এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, তুমি জানো না বার্ডস, এ কি বলছে বাট মি নো বার্ডস, এসব কি? তুমি কিচ্ছু জানো না, বাট তুমি জানো এটা একটা ডিটারমিনার। আর ডিটারমিনার মানে ডি, যেটা পাদের অংশ। এই ডি এর পরে একটা ওয়ার্ড, ডেফিনেটলি এটা নাউন। একটু আগেই পড়ছি। তাহলে এবার বলো, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। এ হচ্ছে আর্টিকেল, পাদের অংশ। এরপরে 2টা ওয়ার্ড, যদি শ্যাডোর নিচে আন্ডারলাইন থাকতো তাহলে এটা হয়তো নাউন। আন্ডারলাইন যেহেতু ওয়াকিং এর এখানে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আজকে আমি এই জায়গায় যাব না। এই অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত হয়, আবার নাউন যদি আইএনজি যুক্ত হয়, 2টা টার্ম আছে, জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, সেটাতে আমি আজকে আর যাব না। তো আপাতত তুমি এটা মনে রাখো অ্যাডজেক্টিভ। ওকে, ওইখানে আমি যাচ্ছি না। যেমন দেখো লেখা আছে হি লিভস ইন ঢাকা সিটি। নর্মালি এই ঢাকাকে সবাইকে দিয়ে দিবে নাউন, কিন্তু রুল কি বলে? ইন হচ্ছে একটা প্রেপোজিশন, প্যাডের অংশ পি, তারপরে 2টা ওয়ার্ড আছে, তাহলে সিটি হচ্ছে নাউন, ঢাকা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যখন পাশাপাশি 2টা নাউন থাকবে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা নাউন বাট সে ফাংশন করছে অ্যাডজেক্টিভের মতো। এটাকে বলা হয় নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। এত ডিটেলসে আমরা বা গভীরে ঢুকছি না, আমরা অন্তত একটু শিখি। প্রিপোজিশনের পর 2টা ওয়ার্ড, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। যেমন দেখো, এ হচ্ছে আর্টিকেল, ভেরি গুড বয়, 3টা ওয়ার্ড, নাউন, গুড, অ্যাডজেক্টিভ, সো ভেরি কি? অ্যাডভার্ব। এইবার দেখো 6 নাম্বার, আমি প্রশ্ন চেঞ্জ করে দেই। 6 নাম্বার, ইজ ইট আ হি অর শি? সবাই বলো হি। হি, এটা না, এটা না, এটা না, এটা না। এখানে হি কোন পার্টস অফ স্পিচ? 6 নাম্বার দিয়ে উত্তর করো। হি কোন পার্টস অফ স্পিচ? এই 8:15 বাজে। হ্যাঁ আমি, আল্লাহ, তাহলে কেমনে কি পড়াবো? ছি ছি ছি। আচ্ছা যাই হোক, যতটুকু পড়ালাম এটুকু মাথায় রাখো। আমি আমি একটু বলো, এই সি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কোনটা?
সাবাস রিপা, ভূমিকা রয়, সাবাস। অ্যাডভার্ব বলেছে। দেখো এই ঝামেলাটাই হয়। এরা এবার কি ভাবছে, মাথা কখনোই এরা খাটায় না, কি বলবো। এ মানে কি, এই তোমরা একটু কাঁচা আছো ইংলিশে, একটু কাঁচা আছো, সরি টু সে। এ হচ্ছে আর্টিকেল। তারা কি ভেবেছে, আর্টিকেল হচ্ছে পাদের অংশ, আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড, তাহলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। এই যে রিপা আনসার করেছো অ্যাডভার্ব। আপু ইনশাল্লাহ তুমি পারবা, এবার একটু খেয়াল করো, হতেই পারে এরকম ভুল, আমার অফলাইন ব্যাচে তো এরা সব কিচ্ছু পারে না, তুমি তো তারপরে তো পারছো। ভাইয়া এই সেন্টেন্সটা, এই যে বললাম না, ব্রেইনটাকে একটু উপরে উঠাইতে হবে, অলরেডি কোমরে উঠছে, আরেকটু পর মাথায় ঢুকলেই সব ওকে। ভাইয়া এই লাইনটা আমি যদি একটু এভাবে লিখি, ইজ ইট আ হি অর শি, ভাইয়া এখানে বোঝাইছে যে এটা কি তুমি, মানে এটা কি সে, মানে এটা হি পুরুষ হইতে পারে, মেয়ে, দুইটাকেই বোঝাইছে যে এটা কি আসলে সে বা এরকম টাইপের। তো দেখো এই হিটাকে অর করে দেওয়ায় এই যে তুমি খালি মুখস্থ করছো, এই জন্য তুমি ভাবছো এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা আস্তাগফিরুল্লাহ ভাই, এটা আসলে হি বা শি যে কোনো একটা বোঝাইছে। তার মানে আর্টিকেলের পর এইটা দিক আর এইটা দিক, এইটা দিক আর এইটা দিক, সেটা আসলে নাউন, মানে এখানে হয় হি বোঝাইছে, না হয় শি বোঝাইছে। এই বুঝতে পারছো? তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাস, এইবার আসো, এইবার আসো, শুধু পড়লেই হবে না, এই যে একটা জায়গায় তোমাকে সব সময় মাথায় রাখতে হবে যে তুমি কোথায় থামবা, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ 10 নাম্বারের আনসার দাও। 10 আপ কোন প্রেপোজিশন, সরি কি বলছি, কোন প্রেপোজিশন, সরি সরি, ছি ছি ছি, এটি কোন পার্টস অফ স্পিচ? আপ। এই অফলাইন তোরা বুঝছ না, একটু একটু বুঝাচ্ছি আর কি। হ্যাঁ এই 10 দিয়ে বলো, আপ কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, কি 10 কোনটা বলো? এই ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাস রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। দেখি তো, আহারে তোমাদের না, এফআরবিটা হচ্ছে তোমাদের এখন মেইন ফোকাস, এসিএস এর এফআরবি মেইন ফোকাস তোমাদের, এটা একদম আননেসেসারি ক্লাস। তোমরা এফআরবিতে যাবা, এখন ক্লাসে যাবা, অবশ্যই মিস দিবা না এফআরবি ক্লাস, মারাত্মক, সব বস বস টিচার ক্লাস নাই ওখানে। চলো আচ্ছা কি লিখছো, এই যে দেখো এইখানে, তাহলে তুমি যে পড়লা প্যাডের পর যদি তিনটা ওয়ার্ড থাকে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। এখন ঝামেলা হলো একটা সেন্টেন্স তো অনেক বড় করা যায়, যায় না, কমপ্লেক্স করে অনেক বড় করা যায়, তাহলে তুমি আসলে কোথায় থামবা তোমাকে সেটা জানা লাগবে। এই জন্য আমি লিখে দিয়েছি বেসিক রুল 2। বেসিক রুল কতবার 2? এই যে বেসিক রুল 3। বেসিক রুল 3তে বলে দিছি, এই যে তুমি একটু আগে বেসিক রুল 2 পড়লা প্যাড, সেইটা তুমি থামবা কোথায়? তুমি থামবা হচ্ছে পিভিসিতে, পলিভিনাইল ক্লোরাইডে থামবা। পিভিসি, হ্যাঁ সাত ভাই পড়াবে মজা কইরা পিভিসির ব্যবহার, হ্যাঁ ডাক্তারের গল্প আছে ওখানে। তাহলে পিভিসি প্রেপোজিশন, ভার্ব, কনজাংশন এবং কমা, কমায় কিন্তু ডাবল এম, এটা হচ্ছে ওই যে এই কমা, আর একটা দিলে কিন্তু শেষ, মরার আগের অবস্থা আর কি। যাই হোক, সো বলো বলো বলো, পিভিসি প্রেপোজিশন, ভার্ব, কনজাংশন, কমা। যারা বোঝো নাই এবার বোঝাই। দেখো ভাইয়া বলা হয়েছে, আমরা কি বলেছি যে আর্টিকেলের পর বা প্যাডের পর, এই যে প্যাডের অংশ, এটা প্যাডের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, দুইটা থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তিনটা থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। রাইট রাইট। এখন তুমি ভাবছো এটা তো প্যাড, 1 2 3 4 5, আর কিছু তুমি দেখতেছো না, ও মা শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। হাই আল্লাহ, আপ কি, আপ তুমি কি ডাউন না? তাহলে তোমাকে জানতে হবে সেন্টেন্স তো অনেক লম্বা হইতে পারে, বাট তুমি কোথায় স্টপ, থামবা কোথায়? থামবা কোথায়? পিভিসি। অর্থাৎ তুমি প্যাডে শুরু করলা, থামবা কোথায়? পিভিসি। খেয়াল করো তো পিভিসি কোথায় আছে, এই যে দেখো ওয়াজ, ওয়াজ হচ্ছে ভার্ব, ওয়াজ হচ্ছে ভার্ব। তাহলে যখনই তুমি পিভিসি পাবা, তাহলে এই পিভিসি থেকে শুরু করে এগুলো বাদ দিবা, বুঝছো? বাদ দিবা, পিভিসি থেকে বাদ দিয়ে দিবা। তাহলে তুমি যদি পিভিসি বাদ দাও, এইবার বলো প্যাডের পর দুইটা ওয়ার্ড, তাহলে ট্রেন হচ্ছে নাউন, আপ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আপ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ।
আপ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কি বুঝতে পারছো? বাসগুলা কিন্তু এখানেই খাওয়া। দেখো নরমালি স্টুডেন্টরা চিন্তা করবে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড। ও মা, গো এটা কোন পার্টস অফ স্পিচ? গো যাই, তো ভার্ব। খেয়ে গেল বাস। ভাবো, দা, দা হচ্ছে প্যাডের অংশ। এবার যদি শুধু প্যাড পড়ো তাহলে কি বাসটা খাবা? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। গো তাহলে ভার্ব, ঝামেলা। সো থামতে হবে কোথায়? থামতে হবে পিভিসিতে। খেয়াল করো, এটা হচ্ছে প্যাড, পিভিসি কোথায় আছে? এই তো পেয়ে গেছি, প্রেপোজিশন। এখন বলতে পারো ভাই গো তো ভার্ব, তাহলে এখানেই থামবো। তাহলে এখানে থামলে, একটু আগে বললাম যেখানে তুমি থামবা সেইটা সহবাদ, কিন্তু চাইছে তো গোটাকেই আইডেন্টিফাই করতে, তাই গো ধরা যাবে না। এরপরে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন। অফ হচ্ছে প্রেপোজিশন, তাহলে অফ থেকে এগুলো বাদ। তাহলে এবার বলো প্যাডের পর কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, তাহলে সেটা 100% নাউন। কি বোঝা গেল? তাহলে এবার 11 নাম্বারের আনসার করো। এখানে উইল কি? তাহলে আমরা শেষ করে দিব। 11 নাম্বারের আনসার করো, উইল কি? সবার সৈকত, ডান ব্রো। 11 নাম্বারের আনসার করো, উইল কি? দেখি সময় হলে কালকেও এই টাইমে আরেকটু আগে দিব, আমি তো পড়াইতে পারলাম না। এই 15-র মধ্যে এই এতটুকু নিয়ম জানলে 3টা প্রশ্ন কমন পাবা এসিএস ন্যাশনাল মেডিকাপে, কিন্তু 3টা প্রশ্ন দিয়ে হবে? এইটুকু নলেজ দিয়ে 3টা কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। আর একটু পড়ালে হয়তো আরো 3-4টা কমন পাবা। ক্লাস করো, কি মজা। হ্যাঁ, এই যে ভেরি গুড, অসাধারণ। এই তো ছেলেপেলেরা অসাধারণ। হোয়ার দেয়ার ইজ আ উইল, আ কি? আ হচ্ছে পাদের অংশ। মানুষ হাসবে, কি কয় লোকটা, আ হচ্ছে পাদের অংশ। ওকে ফাইন। এরপরে দেখো থামবো কোথায়? পিভিসিতে। পি মানে প্রিপোজিশন, ভি মানে ভার্ব, সি মানে কনজাংশন অ্যান্ড কমা। ঠিক না ভুল বলছি? ভুলে গেছি। সিতে কি কনজাংশন কমা, যাই হোক। এই যে দেখো কমা, তাহলে এই কমা মানে কমা থেকে এগুলো বাদ, কমা থেকে এগুলো বাদ। তাহলে প্যাডের পর একটা ওয়ার্ড, একটাই ওয়ার্ড, নাউন। ভেরি গুড। উইল এখানে নাউন। বিদ্যান ভার্ব না, উইল এখানে নাউন। কি কস তুই? কি শিখলি রে এতক্ষণ? এইবার আসো, এইবার আসো সবাই বলো তো। এবার আমরা আসলে কি, আমি জানি না তোমার আর এখন আমরা ক্লাস করাবো না। শুধু একটা কথা বলি, আসলে আমাদের পড়তে হবে কি বলি, এই নাউনের যে ক্লাসিফিকেশন, কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল কোনটা, দেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, এর এক্সাম্পল। এরকমভাবে ভার্বের ক্লাসিফিকেশন, একটা সেন্টেন্স দিয়ে বলবে এখানে কোন ভার্ব আছে। ওকে, প্রোনাউনের কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা ইনডিফিনিট প্রোনাউন, কোনটা রিলেটিভ প্রোনাউন, যত ধরনের প্রোনাউন আছে এগুলোই তোমার পড়া। কিন্তু এগুলো আসলে মনে রাখার জন্য একদিনে তো হইল না ভাই, হইল না তো। কি অবস্থা বলো? এই নাউন বুঝছো? এবার আমরা কি করব? আমরা আনকাউন্টেবল নাউনকে আজকে পড়বো। সময় আছে, কয়টা বাজে? এই 7:54। এই 8:30 কে বলছে রে? 8:15 বাজে, কে বলছে এটা? এই আমি কি আরো একটু পড়াবো? 7:55 তো, এফআরবির তো 8:30টায়। আল্লাহ, 8:15 পর্যন্ত পড়াই। ইয়েস, সাবাস, ভেরি গুড। এই বলো 8:15 পর্যন্ত পড়াবো কিনা? তোমরা বলো, তোমরা যা বলবা তাই, তোমাদের জন্যই। তাহলে দেখা যাক আরো কিছু মার্ক গেইন করতে পারো কিনা ক্লাস কইরা। ফ্রেন্ডদেরকে জানাও 8:15 পর্যন্ত পড়াবো। এই এখনো 20 মিনিট আছে, আমি তো অনেক আরো একটা সুন্দর জিনিস পড়াইতে পারবো, হেভি জিনিস পড়াইতে পারবো। আমাকে নিয়ে আছে, মজা আছে। রেডি? পড়াবো? এই পড়াবো না যাবো? আমি একটা সময় স্টুডেন্টদের কারো হই যান, কারো হই পড়ান। যখন আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসি এবং পোলাপানদেরকে বলি পোলাপান যাব, কেউ বলে যান, কেউ বলে পড়ান। সেখানে সবাই পড়ান বলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ আমাকে যান বলছে না, সবাই পড়ান বলছে। আমি পড়াচ্ছি, ভেরি গুড। আসো, এইবার যে জিনিসটা পড়াবো সেটা হলো, আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ, আমি আগে একটা কোশ্চেন করে তোমাদেরকে একটা বাস দিয়ে দেই। কোশ্চেন করে তোমাকে একটা বাস দিয়ে দিই। একটা কোশ্চেন করি, একটা কোশ্চেন করি। কোনটা করব? 4 নাম্বারের আনসার দাও সবাই। সিইউতে এসেছিল
5টা অপশন। আচ্ছা ঠিক আছে, 8টা 15 20, তোমরা আবার একটু খাওয়া দাওয়া করবা না? ওকে, তোমরা আগে আনসার করো তো, আনসার করো, 4 নাম্বারের আনসার করো। এই শোনো, আমি না জুলাই অভ্যুত্থানের একটা ক্লাস নিয়েছিলাম আমার আগের জিকে ক্লাসে, ওই ক্লাসটা আমি আপলোড করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। ওখান থেকে জানি না আসবে কিনা, কিন্তু আমি জুলাই অভ্যুত্থানের ক্লাস আপলোড করে দিব। আসলে এই যে আমি বলছি না 3টা 4টা আসবে, ব্যাপারটা হলো আমি টপিক পড়াচ্ছি, কারণ পার্টস অফ স্পিচ থেকেই তো 15টা আসবে। আমার বিশ্বাস যে 3-4টা আসবে আর কি, ঠিক আছে ঠিক আছে। ওকে, কারণ ইংলিশ প্রশ্ন তো আমি করিনি, আমি বায়োলজি করছি। বায়োলজি ক্লাস নিলে তো বলে দিতে পারতাম। আম্মা এই তোমার শেষ। ওকে, কেউ বলেছে ডি, কেউ বলেছে এ, কেউ বলেছে ই, সাবাস। বাকি আছে বি এবং সি। দয়া করে ভাই বোনেরা কেউ বলো বি, কেউ বলো সি প্লিজ। কেউ বলো বি, কেউ বলো সি, সাবাস। রুবেল বলেছে সি। আর একটা বাকি আছে ভাই, 5টা অপশনের মধ্যে আর একটা বাকি আছে, প্লিজ সেটাও কেউ বলে দাও ভাই। বোন আমার বি বলো, ভাই আমার বি বলো, হ্যাঁ বি বল, ওই বি বলো। কেউ বি বলে না, ভেরি গুড। দেখো, এই ধরনের প্রশ্নের আনসার করতে গেলে তোমাকে তোমাকে আনকাউন্টেবল নাউন সম্পর্কে ধারণা রাখতে হবে। তুমি যদি আনকাউন্টেবল নাউন না চেনো, নাম্বার 1, তাহলে তুমি আসতেই পারবা না এখানে। এবার শুধু আনকাউন্টেবল নাউন চিনলেই হবে না, আনকাউন্টেবল নাউনের 3টা কথা ব্রেইনে আজীবন মনে রাখতে হবে। তাহলে আমাদের এখন 2টা কাজ। কি 2টা কাজ? আমরা আনকাউন্টেবল নাউন আগে মুখস্থ করব। কতগুলো মুখস্থ করব ভাই, শেষ তো নাই, বাট করব, কারণ সেটা আমার মুখস্থ বিদ্যা। যতই এরা গ্রামার পাঠে রাখুক, সেটা তোমার মুখস্থ বিদ্যা। তুমি যদি সেই ছোট বাচ্চার মতো ভাবো যাকে কাউন্ট করা যায় না সে আনকাউন্টেবল, তাহলে তুমি ধরাটা খাবা। কারণ ওয়েদার আর ক্লাইমেট, তুমি কি কাউন্ট করবা? ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল, ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল, কি কাউন্ট করবা? হবে না, হবে না, ঠিক আছে। ওকে, এই যে চুল আমি টাইনা ছিললাম, এই কয়টা চুল আমি কি গুনতে পারবো না? আমার 5টা চুল পড়লো, তো আমি চুল তো গুনতে পারতেছি, কিন্তু এটা আনকাউন্টেবল। আবার তারা মনে হচ্ছে না অনেক গুনতে পারবো না, কিন্তু তারা আবার কাউন্টেবল। সো ভাই পাগল হয়ে যাবা। সো আগে আমাকে আনকাউন্টেবল নাউন মুখস্থ করতে হবে, নাম্বার 1। দেন আমাকে জানতে হবে, যেমন এই সেন্টেন্সে যখনই তুমি দেখলা মিল্ক, তোমাকে আগে ভাবতে হবে মিল্কটা কি নাউন। তুমি যদি জানো মিল্কটা হচ্ছে নন কাউন্ট নাউন বা আনকাউন্টেবল নাউন, তারপর তুমি সিদ্ধান্ত নিবা কি হবে। খেয়াল করো, ধরো তুমি জানো, আমি আগে ওটার আনসারটা শেষ করি, মারাত্মক গুরুত্বপূর্ণ ছক। ধরো তুমি জানো মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এইবার প্রথমেই তোমাকে জানতে হবে যে যারা আনকাউন্টেবল নাউন তাদের সামনে কোন ডিটারমিনার গুলা বসে। মনে রাখবা আনকাউন্টেবলের সামনে অলওয়েজ এল টাইপের ব্যাপারগুলো বসে, এল। যেমন কাউন্টেবলে বসে ফিউ, আনকাউন্টেবলে বসে লিটল, লিটল। যেমন ফিউ লিটল, তাহলে আ ফিউ আ লিটল, দা ফিউ দা লিটল। আবার দেখো ফিউয়ার, তাহলে কি লিটল আর না, লেস। দ্য ফিউয়েস্ট, দ্য লিস্ট। তাহলে লক্ষ্য করো এই ফিউ রিলেটেড সব কথা এগুলো কাউন্টেবলে বসবে। তাহলে মিল্ক যদি আনকাউন্টেবল হয় তাহলে ফিউ রিলেটেড কোনো কিছুই আনসার হবে না, প্রথম কথা। তাহলে তোমাকে এটা জানা লাগবে। এবার আরো অনেক কথা আছে, ওয়েট কর। তাহলে সাথে মনে রাখো ম্যানি হচ্ছে কাউন্টেবল, মাছ হচ্ছে আনকাউন্টেবল। এ নাম্বার অফ কাউন্টেবলের আগে বসবে, অ্যান অ্যামাউন্ট অফ এটা আনকাউন্টেবল। তাহলে দেখ তোর এটাও কিন্তু মাথায় রাখা লাগবে। এবার আমি একটা প্রশ্ন করব, প্লিজ আনসার দে। আমাকে বলতে হবে ফিউ আর লিটল মানে কি। আমি অপশন দিব, ফিউ আর লিটল মানে কম না বেশি। কে বলতে পারবি? ফিউ আর লিটল এটার অর্থ কম না বেশি, জাস্ট আমাকে এটা জানা আগে, কম না বেশি। এই নোট দিব, কম না বেশি। ফিউ আর লিটল মানে কি, কম না বেশি। আমরা 8টা 15তেই শেষ করব, কারণ এরপর আমরা এশার নামাজ পড়েই যাতে এফআরবিতে বসতে পারি, তাই না? নাহলে লেট হয়ে যাবে। আচ্ছা, শারমিন জাহান বলেছে কম,
তাসফিয়া বলেছে অল্প। দেখছো তাসফিয়া একটু ঘুরায় বলছে যে না আমি আপনার কথা বলতে চাই না। নাহিদা বলেছে কম। কৃষ্ণচূড়া বলেছে কম। ওমা কৃষ্ণচূড়া। নুসাইবাও বলেছে কম। আঞ্জুমানারাও বলেছে কম। কেউ বেশি বলছো না? এটা যদি কম হবে আমি প্রশ্ন করলাম, বেশি হবে রে, বল না কেউ। রুয়েল খানও বলেছে কম। কিন্তু জানো ফিউ এবং লিটলের অর্থ কমও না বেশিও না। তাহলে দেখো বাসটা কোথায়। ফিউ এবং লিটল অর্থ হলো একদমই নাই, মানে নাই বললেই চলে। কান ধরো কান, যাতে ভুল না হয়। তোমার কাছে একদমই কোনো টাকা নাই, তখনই তুমি বলবা আই হ্যাভ ফিউ, কি বলবা, মানি। কি বলবা? আই হ্যাভ ফিউ মানি। মানি যদি আনকাউন্টেবল হয় ফিউ বসবে না, তাহলে আই হ্যাভ লিটল মানি। আসছি আসছি ভাইয়া, কাউন্টেবল আনকাউন্টেবল আগে শিখতে হবে, না হলে এসব কিচ্ছু পারবা না। সো ফিউ লিটল মানে নাই বললেই চলে। আর যদি বলে আ ফিউ বা আ লিটল, এই আ মানে কি একটি, ওই আ বসালেই তুমি বুঝবা আচ্ছা একটি মানে একটু। তাহলে আমি যেটা বলছি কম, এই কম বলতে আসলে আ ফিউ বা আ লিটল বসে, রিমেম্বার। এবং যদি তুমি দা ফিউ দা লিটল বসো, দা হচ্ছে একটা ডেফিনেট আর্টিকেল, সো এখানে ফিউ লিটল সামনে দা বসাইছো, মানে এখানেও অল্প কিন্তু যতটুকু তার সবটুকুই। আবার বলছি দা ফিউ দা লিটল মানেও অল্প কিন্তু যতটুকু তার সবটুকুই, সবটুকুই। এইবার তাকাও, এইবার তাকাও। তাহলে চিন্তা করছো, তুমি যদি না বুঝো আসলে কিছু করার নাই। দেখো 4 নম্বরে বলছে ড্যাশ দ্য মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্প্লিট। স্প্লিট মানে ফেটে যাওয়া, নষ্ট হওয়া। ভাইয়া খেয়াল করো তো মিনিংটা কি বোঝাইছে, যে যতটুকু মিল্ক সে আমাকে দিল সেগুলো কি হয়ে গেছে, ফেটে গেছে। তার মানে বলো তো যতটুকু দিয়েছিল ততটুকুই ফেটে গেছে না, না সেখান থেকে অল্প ফাটছে? লাইনে কি কি বলছে, ড্যাশ মিল্ক হি গেভ মি, সে আমারে যতটুকু দিছিল আসলে সেগুলোই স্প্লিট হয়ে গেছে। তাহলে যা দিছে সবই স্প্লিট হয়ে গেছে, মানে যতটুকু তার সবটুকুই বোঝাচ্ছে। তাহলে এখানে বসবে দা। এখন দা ফিউ না দা লিটল, যেহেতু মিল্ক হচ্ছে আনকাউন্টেবল তাহলে আনসার হবে ই দা লিটল। এবং কংগ্রাচুলেশন যারা তোমরা ই দিয়েছো। তাহলে শুধু পড়লেই হবে না, কত কিছু। তার মানে তোমাকে আগে জানতে হবে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা হচ্ছে ফার্স্ট। দেন তোমাকে জানতে হবে আনকাউন্টেবলে কি বসে, লিটল না ফিউ, লিটল, লেস, লিস্ট। তারপরে আবার তোমার মিনিং জানতে হবে যেটা আসলে শুধু লিটল, এ লিটল না দা লিটল। মিনিংগুলো হয়ে গেল। এইবার লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান আজীবন মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন এরা কখনো প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন অলওয়েজ 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 সিঙ্গুলার। তো যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে তার শেষে আমরা কখনোই এস ইএস যোগ করব না। এবং লাস্ট ওয়ান, এই আনকাউন্টেবলের আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে আনকাউন্টেবল থেকে কি কি কথা, প্রথম কথা আনকাউন্টেবলের আগে ডিটারমিনার হিসেবে কি বসে, আর্টিকেল বসবে না, কিন্তু কি বসবে, এল দিয়ে, এল দিয়ে, লিটল, লেস, লিস্ট, এগুলো বসবে। নাম্বার ওয়ান, এরা সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না, মানে এস ইএস বসে না। ক্লিয়ার এই দুইটা কথা? আর ওই যে ছকটা, এইবার দেখো তুমি যদি এই যে রুল শিখলা, তোমাকে টিচাররা এই রুল শেখায়, তুমি এই রুল কখন পারবা ভাইয়া? তুমি এই রুল তখনই পারবা যখন তুমি জানবা আনকাউন্টেবল কারা। আমরা আমাদের আসল পড়ায় আসতেছি। যেমন আমি তোমাকে এখন একটা কথা বলি, যেমন আমি তোমাকে এখন একটা ছোট্ট ব্যাপার বলি। কোথায়, এই যে ধরো 10 নাম্বার, সবাই 10 নাম্বারের আনসার করো প্লিজ। সবাই 10 নাম্বারের আনসার করো, সবাই 10 নাম্বারের আনসার করো প্লিজ। এই যে তোমরা অনেকেই শুধু নিয়ম জানো, অনেকেই শুধু তোমরা নিয়ম জানো, কিন্তু দিন শেষে নিয়ম জেনে লাভ নাই। যেমন আমি বলে দেই, প্রথম কথা যখন বলেছে অনলি, অনলি মানেই তো কেবলমাত্র, অনলি মানেই তো কেবলমাত্র। আমি তোমাদেরকে একটু পর প্রায় 46টা আনকাউন্টেবল কয়েক সেকেন্ডে মুখস্থ করাই দিব, তোমরা খুব অবাক হয়ে যাবা। এবং এই ক্লাসের পর তোমরা মনে করবা কিছু একটা হলো আজকে ইনশাআল্লাহ। জাস্ট ধৈর্য ধরো, এখনই যাচ্ছি, এর নিচেই আছে। অনলি মানে কেবল। তো অনলি মানে যদি কেবল হয়
তাহলে অনলির পরে কখনোই ফিউ বা লিটল হবে না, কারণ একটু আগেই শিখেছি ফিউ লিটল মানে নাই বললেই চলে। যখন তুমি বলছোই আমার অনলি, আমার কেবল এইটুকু আছে, তো যখন তুমি কেবল বলছো তার মানে কিছু একটু আছে, তো একদমই তো নাই। তুমি কি বলবা আমার কেবল এইটুকু নাই? তুমি বলবা আমার কেবল এইটুকু আছে। তাহলে অনলির পর অলওয়েজ হবে এ লিটল কিংবা এ ফিউ। এখন কথা হচ্ছে তাহলে এটা আর এটা হবে না, হয় বি হবে না হয় ডি হবে। এখন কোনটা হবে? এটার জন্য তোমার দরকার হচ্ছে দুইটা ব্যাপার। তোমাকে জানতে হবে যে ক্রপস, এই ক্রপস এটা কাউন্টেবল না আনকাউন্টেবল। যদি তুমি জানো ক্রপস হচ্ছে কাউন্টেবল তাহলে তুমি আনসার দিবা ফিউ। যদি তুমি জানো ক্রপস হচ্ছে আনকাউন্টেবল তাহলে তুমি আনসার দিবা বি। তবে একটু চালাক হলে তুমি যদি নাও জানো আনসার করতে পারবা, যারা একটু চালাক। এই দুইটা তো হবে না শিওর, তাহলে এবার হবে তো এই দুইটা, কিন্তু দেখো এই দুইটার অপশনের শেষে এস আছে। তো তখন তুমি বলো তো কোন নাউনের শেষে এস থাকে? কোন নাউনের শেষে এস থাকে? কাউন্টেবলের শেষে এস থাকে না আনকাউন্টেবলের শেষে? কাউন্টেবলের শেষে। যেহেতু এই দুইটার মধ্যে একটা হবেই, আর দুটাতেই ক্রপস আছে, তার মানে ওরা বলেই দিছে এখানে ক্রপস হচ্ছে কাউন্টেবল, তাহলে সঠিক আনসার হচ্ছে ডি। এগুলো হচ্ছে চালাকি। কিন্তু যদি ওরা ক্রপস না দিয়ে দিত তাহলে কিন্তু একটা ঝামেলা হইতো, বা দেখা গেল কিছু একটা হইতো আর কি। কিন্তু এখানে কিন্তু দিয়ে দিছে, এটা একটা চালাকি। এখন আসো আমাদের যেটা মেইন কথা, সেটা হলো এখানে আমি লিখে দিয়েছি, এবার আমাদের সেই বস কথা। নিম্নের নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল, তাই এরা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এবং আমি দেখো লিখেছি এখানে মনে হয় কয়টা আছে, আমি একটু দ্রুত কাউন্ট করব। চলো দেখি দ্রুত কাউন্ট করি কয়টা আছে, প্লিজ দ্রুত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, আর এখানে 10। এখানে 43টা আনকাউন্টেবল নাউন আছে ভাইয়া। কয়টা? 43টা। দুঃখের বিষয় বায়োলজিতে, বোটানিতে যদি তোমাকে বলা হয় ওই যে ক্রোমোজোমের ছকটা 30টা আছে, যে কার ক্রোমোজোম কয়টা মুখস্থ করো, ওইটা মুখস্থ করার পর একটা শান্তি আসে যে এর মধ্যে একটা আসবে। কিন্তু দুঃখের বিষয় আনকাউন্টেবল নাউন এখানে 43টা, তারপরও বলা আছে ইম্পর্টেন্ট, মানে আরো আছে। সো তুমি স্যাটিসফাইড হইতে পারবা না, তুমি ইংলিশ আসলে পইরা বলতে পারবা না ইয়েস যা আসবে আমি সব পারবো। বাট তারপরেও আমাদের অভিজ্ঞতা বলে আমরা এই গুরুত্বপূর্ণ 43টা দিয়েছি, পরের পেজে আরো 5টা দিয়েছি, মোট 48টা এখন আমরা মুখস্থ করব। এইটা মুখস্থ করার জন্য তুমি প্রথমে একটা নাম মনে মনে ভাবো। ইনশাল্লাহ আজকের পর থেকে এটা আর তুমি ভুলবা না। এই 48টা তোমার মনে হবে, এবং আমি শিওর এতগুলো অনেকেরই মুখস্থ নাই, কয়েকটা তো আছেই। তো ধরো তোমরা তোমাদের কোনো একটা বন্ধু, দুষ্টু বন্ধু বান্ধবী কিংবা ভালো বন্ধু বান্ধবীর নাম ভাবো। কারো কেউ না থাকলে আমার নামটা এখন ভাবো, মনে করো ফাহাদ। কি করলো ফাহাদ? আমি কিছু বাংলায় কথা বলবো আর আনকাউন্টেবল গুলো আমি ইংলিশে বলবো। দেখো হয়ে গেছে, তারপর আমরা এফআরবিতে যাবো, আমিও ক্লাস করতে। বলো ফাহাদ কি করলো? ফাহাদ সোপ দিয়ে গোসল করলো। সবাই বলো আমার সাথে, ফাহাদ সোপ দিয়ে গোসল করে, এই আমার স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে, ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছে। ফাহাদ কি করতেছে? সোপ দিয়ে গোসল করে। তুমি আরো বানাইতে পারো কেয়া বিউটি সোপ দিয়ে গোসল করে, দরকার নেই। তাহলে ফাহাদ বা যদু মধু কদু সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছে। ফাহাদ তো খুব গরিব, তার পকেটে ছিল না কোনো মানি। এখন আলাদা করে না আমরা এগুলো বোঝাই যে মানি কেন আনকাউন্টেবল, টাকা ডলার কেন কাউন্টেবল। কারণ তুমি যখন বলবা আমাকে 2টা অর্থ দেন বলবা না 2টা টাকা দেন বলবা, তাই না? তুমি বলবা আমাকে $2 দেন, 2 টাকা দেন, 2 অর্থ দেন বলবা। সো তুমি যেহেতু সংখ্যা বসাচ্ছ কোথায়, 1 টাকা 2 টাকা সংখ্যা বসাচ্ছ টাকার আগে, তাই টাকা কাউন্টেবল। কিন্তু বলছো না তো যে আমাকে 2টা মানি দেন, রাইট? সো মানি আনকাউন্টেবল। সো আমি ওভাবে আর বোঝাচ্ছি না, টাইম লাগবে। কেন ওয়ার্ক আনকাউন্টেবল কিন্তু জব কাউন্টেবল, এই কারণগুলো কিন্তু আছে মজার, বাট অনেক টাইম কনজিউমিং। এখন শেষ মুহূর্তে আমরা এভাবে পড়ি, যেহেতু সামনেই পরীক্ষা। ফাহাদের পকেটে ছিল না কোনো মানি, গরিব স্থায়ী, হাতে ছিল না কোনো ওয়ার্ক, তাই পোয়েট্রির বই পড়ে লেজার টাইম কাটাইতেছে। তার মানে এই সবগুলো ওয়ার্ড কিন্তু আনকাউন্টেবল। তাহলে এই 2টা লাইন বলো। ফাহাদ কি করলো? সোপ দিয়ে গোসল করলো। আচ্ছা ফাহাদ না, ধুর আমি পড়াচ্ছি, আমার নাম কেন? তোফা হুজুর কি করলো? সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে, অথবা মাশরুম ভাই, আমাদের অপু দাদা, যে কেউ হইতে পারে,
সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছে। পকেটে ছিল না মানি, টাকা বলবা না, মানি। হাতে ছিল না ওয়ার্ক, তাই পোয়েট্রির বই পড়ে লেজার টাইম কাটাইতেছে। 48 আর 8টা শেষ। তো বাপ তো খেপে গেল, এই অকর্মা, টাকা নাই, কাজ নাই, বাসায় বৈশা বৈশা খালি কি পড়ে, এই অকর্মা যদু মধু কদু বা ফাহাদকে। বাপ তো পুরো খুব খেপে গেল। বাপ ভেতরে ঢুকে কি বলল, কি করলো, ঘরের যত মেশিনারি ইকুইপমেন্ট আছে সেই মেশিনারি ইকুইপমেন্ট, লাগেজ, ব্যাগেজ ড্যামেজ করে দিল। বাপ এই অকর্মা ছেলের কাণ্ড দেখি কি করলো, ঘরে ঢুকে কি করলো বলো, মেশিনারি ইকুইপমেন্ট, লাগেজ, ব্যাগেজ ড্যামেজ করে দিল। ছেলের তো খুব কষ্ট, ক্ষুধা লাগছে, সব ফার্নিচারও ভাঙ্গা দিছে, খালি বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেয় নাই। ক্ষুধা লাগছে, এখন কি করবে, খাবার তো নাই, বাপকেও বলতে পারছে না। তো সে ফুড না পাইয়া, কি না পাইয়া, ফুড, এগুলো কিন্তু আনকাউন্টেবল, এগুলো সব আনকাউন্টেবল। সে নিজেই একটু কারেজ করলো, সাহস করিয়া মিল্কের সাথে সুগার মিশাইয়া ব্রেড খাইলো। তাহলে কি খাইলো, ফুড না পাইয়া, ফুড না পাইয়া কারেজ করিয়া মিল্কের সাথে সুগার মিশাইয়া ব্রেড খাইলো। তাহলে এই 4টা লাইন এখন আমরা না দেখে বলি প্লিজ। কি হলো, সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনছিল, পকেটে মানি নাই, ওয়ার্ক নাই, পোয়েট্রির বই পড়ে লেজার টাইম কাটাইতেছিল। বাপ কি করলো, মেশিনারি ইকুইপমেন্ট, লাগেজ, ব্যাগেজ ড্যামেজ করে দিল। ফুড না পাইয়া কারেজ করিয়া মিল্কের সাথে সুগা মিশাইয়া ব্রেড খাইলো। অবশেষে ভাবলো না আর বাসায় থাকবো না, পালাবো। সব পালাবে কার সাথে, তার কারো সাথে পালাবে। কিছু একটা নাম অ্যাড করো, তুমি যাকে ভাবছো যদু মধু কদু তার কাউকে অ্যাড করো, সখিনা, জরিনা, কিছু অ্যাড করো। তো জরিনার সাথে ধরো পালাবে। এখন জরিনার সাথে পালাবে, কিছু তো দিতে হবে। জুয়েলারির দোকানে গেল, গিয়ে গিফট কিনলো। জুয়েলারির দোকানে গিয়ে গিফট কিনলো, কেনার পর মেইলের মাধ্যমে ইনফরমেশন নিউজ দিল আজ রাতেই তারা ট্রাভেল করবে। পালাবে বলিস না, ট্রাভেল করবে। কি হলো, জুয়েলারির দোকানে গিয়ে গিফট কিনলো, কিনে মেইলের মাধ্যমে, একটু বেশি আধুনিক, মেইলের মাধ্যমে মানে ইনফরমেশন নিউজ দিল আজ রাতেই ট্রাভেল করবে। ভালো কথা। বাইরের উইন্ড, ওয়েদার ভালো ছিল না। এটা উইন্ড না ওয়াইন্ড, একটু কমেন্ট কর। এটা উইন্ড না ওয়াইন্ড, একটু কমেন্ট কর। সো বাইরের উইন্ড, ওয়েদার ভালো ছিল না। সাথে একটা অ্যাড কর, কেন ভালো ছিল না, বাইরে রেইন হচ্ছিল। বাইরে কি হচ্ছিল, রেইন হচ্ছিল। ওকে, যেহেতু তার সখিনা জরিনারে মেইল করেই দিছে, যতই উইন্ড ওয়েদার খারাপ হোক, রেইন হোক, সে বের হবেই। তো তোমরা জানো পালানো এগুলো তার ভালো ব্যাপার না। তো ধর্মের দিক দিয়েও এসব ঠিক না, বিয়ে করে ফেলবা। প্রোগ্রেস, তার সামনে একটা প্রোগ্রেস ছিল, সে তার প্রোগ্রেস, রিলিজিয়ন সব কিছু ভুলে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে জরিনাকে যে স্পেসে সে আসতে বলছিল যে ওইখানে আসিস, সেখানে সে গিয়ে বসে আছে, জরিনা এখনো আসে নাই। কি করবে, আশেপাশে সিনারির দিকে তাকাচ্ছে, পপকর্ন খাচ্ছে, পপকর্ন খাচ্ছে আর চুল টানতেছে, জরিনা কখন আসবি রে তুই, কখন আসবি। হ্যাঁ, উইন্ড, ভেরি গুড, কংগ্রেটস। ওয়াইন্ড না, ওয়াইন্ড মানে মিনিং চেঞ্জ হয়ে যাবে, উইন্ড। আচ্ছা, তাহলে দেখো সে রিলিজিয়ন প্রোগ্রেস ভুলে পালাইলো, স্পেসে গিয়ে সিনারি দেখলো এবং পপকর্ন খেলো আর চুল টানতেছে, কর্ন খাইলো আর চুল টানতেছে, জরিনা কই। তারপর সে ফোন দিয়ে দেখলো সুইচড অফ, দ্য নাম্বার ইউ হ্যাভ বিন ডায়ালড ক্যান নট বি রিচড। ছি, গল্প শেষ করে দিলাম। এখন মজাটা কি জানো, আরো তো আছে। তো কতটুকু হলো সেইটুকু একবার রিডিং দেই। বল ফাহাদ বা যদু মধু কদু, ভুলে গেছি না। সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছিল, পকেটে ছিল না মানি, হাতে ছিল না ওয়ার্ক, পোয়েট্রির বই পড়ে লেজার টাইম কাটাইতেছিল। বাপ কি করলো, মেশিনারি ইকুইপমেন্ট, লাগেজ ব্যাগেজ ড্যামেজ করে দিল। সে ফুড না পাইয়া কারেজ করিয়া মিল্কের সাথে সুগা মিশাইয়া ব্রেড খাইল এবং জুয়েলারির দোকানে গিয়ে গিফট কিনে মেইলের মাধ্যমে ইনফরমেশন নিউজ দিল আজ রাতেই ট্রাভেল করবে। বাইরের উইন্ড, ওয়েদার ভালো ছিল না, রেইন হচ্ছিল।
যাই হোক, তার রিলিজিয়ন প্রোগ্রেস ভুলে সে বের হয়ে গেল, স্পেসে গিয়ে সিনারি দেখতেছিল, কর্ন খাচ্ছিল এবং হেয়ার টানছিল, এবং কল দেওয়ার পর কন্ট্যাক্ট করতে পারলো না। তোমরা কেউ জানি না লেখা লেখো কিনা, নাটক সিনেমা লেখো কিনা, গল্প লেখো কিনা। সো গল্প লিখতে গেলে না লেখক একটা প্লট তৈরি করে, তোমার কিন্তু প্লট রেডি। এখন যে আরও 10টা আছে, তুমি চাইলেই এই 10টা ওয়ার্ডকে তুমি যে কোনো জায়গায় অ্যাড করতে পারবা। যেমন দেখো ফান, এটাও একটা আনকাউন্টেবল নাউন। তুমি চাইলে ফানকে কোথায় অ্যাড করতে পারবা? এই যে ফাহাদ কি করছিল, ফার্নিচারে হেলান দিয়ে ফান মিউজিক শুনতেছিল, তুমি কিন্তু ফান ওখানে অ্যাড করতে পারলা। তুমি যদি মনে করো না গল্প আমার পছন্দ হয়নি, গল্পটাকে আমি আর একটু বাড়াতে চাই, তাহলে তুমি এখানে অ্যাড করে দিতে পারো। কি অ্যাড করে দিতে পারো? যে যখন ফোন দিল, যদু মধু কদু তার সখিনারে ফোন দিল, কন্ট্যাক্ট করলো, তখন সকিনা ফোনটা ধরে বলল, ও মা সত্যি তুমি সত্যিই পালাবা, সরি তুমি সত্যি ট্রাভেল করবা, আমি তো এটা ফান ভাবছিলাম। এই যে তুমি অ্যাড করে দিলা, গল্প বড় হয়ে গেল। ধরছে সুইচ অফ না, এই ধরছে, চলো গল্প বড় করি। সত্যি পালাবা, আমি তো এটাকে ফান ভাবছিলাম। এইবার তো যদু খুব খেপে গেছে, মেয়েটার প্রতি তার হেভি অ্যাঙ্গার হলো, মেয়েটার প্রতি তার ঘৃণা, হেট্রেড জন্মাইলো, এবং মেজাজ খারাপ করে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে বাপ তাকে অ্যাডভাইস দিল, দেখলি এইসব ঠিক না, তুই এখন তাহলে কি কর, ফাহাদের ইংলিশ কোর্সে ভর্তি হ, নাহলে এসিএস মেডিকেল কোর্সে ভর্তি হ, এবং হোমওয়ার্ক কর ঠিকঠাক। তুই যদি ঠিকঠাক হোমওয়ার্ক করিস আর কলম বাদ দিয়ে একটু ইঙ্ক দিয়ে লেখ, ধৈর্য বাড়বে, তাহলে তোর সমস্ত এক্সপেন্ডিচার খরচ আমি দেব, তোকে ভালো অ্যাকোমোডেশন দিব, তোর পকেটে আর অনেক টাকা থাকবে, তোর কোনো আর পোভার্টি থাকবে না। এই দেখো তুমি সব কিছু কিন্তু অ্যাড করতে পারলাম। এই যে পারমিশন, এই পারমিশন তুমি কোথায় ঢুকাইতে পারবা? তুমি দেখো এখানে ঢুকাইতে পারবা যে বাড়ি থেকে পালানোর তো পারমিশন ছিল না, তারপরেও সে প্রোগ্রেস রিলিজিয়ন ভুলে পালায় গেল। দেখো তুমি চাইলে এখন অনেক কিছুই কিন্তু অ্যাড করতে পারবা। তো চলো, এখানে 43টা আছে, আমি ফাইনালি রিভাইজ করি, তোমরা আমার সাথে বলো, বলো ভাই আমার সাথে বলো, রেডি? ফাহাদ, তোফাইল হুজুর, সরি অপূর্ব, মাশরুম, অভি, অপার, কে, সবাই সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনছিল, পকেটে ছিল না মানি, হাতে ছিল না ওয়ার্ক, পোয়েট্রির বই পড়ে লেজার টাইম কাটাইতেছিল, কিন্তু লেজার হবে না, সামনে এফআরবির ক্লাস, একটু পরে এফআরবির ক্লাস। ফাহাদ তুই ছেড়ে দে, ও ফাহাদ ছেড়ে দে। বাপ কি করলো? মেশিনারি, ইকুইপমেন্ট, লাগেজ ব্যাগেজ ড্যামেজ করে দিল। 8টা 18 ভাই, আমি এখনই ছেড়ে দিব, একবার রিভাইজ কর। ড্যামেজ করে দিল, ফুড না পাইয়া কারেজ কইরা মিল্কের সাথে সুগার মিশাইয়া ব্রেড খাইলো, জুয়েলারির দোকানে গিয়ে গিফট কিনে মেইলের মাধ্যমে ইনফরমেশন নিউজ দিল আজ রাতেই ট্রাভেল করবে, কিন্তু বাইরের ওয়েদার ভালো ছিল না, রেইন হচ্ছিল, কোনো পারমিশন ছিল না পালানোর, তারপরেও রিলিজিয়ন প্রোগ্রেস ভুলে বেরিয়ে পড়লো, স্পেসে গেল, সিনারি দেখতেছে, কর্ন খাচ্ছে, হেয়ার টানতেছে, ফোন দিয়ে কন্ট্যাক্ট করার ট্রাই করলো, সেদিটা ফোন ধরে বললো, মা সত্যি তুমি পালাবা, আমি তো এটা ফান ভাবছিলাম। হেভি অ্যাঙ্গার হলো, হেট্রেড জন্মালো, বাসায় গেল, বাপ অ্যাডভাইস দিল ফাহাদের কাছে ইংলিশ ব্যাচে ভর্তি হয়, কিংবা এসিএস মেডিকেল কোর্সে আজকেই এনরোল করে হোমওয়ার্ক শুরু কর ইঙ্ক দিয়ে, তাহলে আমি তোর সব এক্সপেন্ডিচার, অ্যাকোমোডেশন এবং কি তোর কোনো পোভার্টিও থাকবে না। দেখো ভাইয়া 43টা হলো, কারণ দিন শেষে আমরা না অনেক কিছু পড়ি, আমাদের সবার রুল মুখস্থ যে সিঙ্গুলার হবে, কিন্তু ঝামেলা হলো কোনটা আনকাউন্টেবল সেটাই বুঝতে পারি না। কোনো লাভ নাই ইংলিশের, এই মুখস্থই করতে হবে। ইংলিশ যে যত ভালো সে তত মুখস্থ বিদ্যা তার ভালো। তো ইনশাল্লাহ গল্প শেষ, এখন তুমি যে কোনো কিছু পারবা। শুধু ছোট্ট একটা কথা, তুমি চাইলে আনকাউন্টেবলকেও কাউন্টেবল করতে পারো, সামনে এ পিস অফ বসায়। শুধু 3টা জিনিস মনে রাখবা, থান্ডারের আগে পিস অফ হয় না, এ ক্ল্যাপ অফ হয়। লাইটিং এর আগে বোল্ট হয়, আর কর্নের আগে অ্যান ইয়ার অফ কর্ন হয়। এই 3টা জাস্ট মনে রাখবা আলাদা করে। ব্রেডের আগে পিস অফ, লোফ অফ, স্লাইস অফও হয়। সোপের আগে এ বার অফ, এখানেও পিস অফ লেখা যাবে ভাই, এখানেও পিআইই। শুধুমাত্র এই শেষের 3টা মনে রাখবা, আমি পিডিএফ দিয়ে দিব। আর একটা জিনিস, এই যে আনকাউন্টেবলের কাউন্টেবল ফর্মগুলো কি দেওয়া আছে, তুমি পড়বা না, কারণ তুমি দুটাই পড়তে গেলে তুমি গুলায় ফেলবা, শুধু আনকাউন্টেবল পড়ে ফেলবা। এখন দেখো তুমি সব পারবা। আর লাস্ট একটা কথা, যেহেতু এইটুকু পড়াই ফেলছি,
তোমরা সব সময় মনে রাখবা ভার্বের শেষে যদি আল যোগ হয় তাহলে হবে নাউন। তোমরা একটা টপিক পড়েছো, বলো ভার্বাল নাউন, এই বলো 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 ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে ভার্বের পেছনে যদি আমি আল লাগিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে, নাউন। যখনই তুমি দেখবা মামা, যখনই তুমি দেখবা, লাস্ট 1 মিনিট, এফআরবি প্লিজ থাম, থাম ভাই, এফআরবি থাম। এই যে যখনই তুমি আল দেখবা, তুমি আলের আগে দেখবা ভার্ব কিনা, প্রপোজ, রিফিউজ, অ্যাপ্রুভ, সার্ভাইভ, ভাই এগুলো সব ভার্ব। যখনই ভার্বের শেষে আল, নাউন। কিন্তু শেষেরটা ভাই একটু স্টার চিহ্ন দেন। আলের আগে দেখ ব্রাইড, ব্রাইড, ব্রাইড কি, ব্রাইড কি, বউ না বর, কিছু একটা। ব্রাইড যদি নাউন হয়, নাউনের পরে আল, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা ভুল আছে, ঠিক করে নিস। তাহলে এইখানে এগুলো সব হচ্ছে নাউন। তাহলে ভার্বের শেষে আল হলে নাউন। মনে রাখবে কিভাবে, ভার্ব আল নাউন। এবং শুধুমাত্র ভার্বের পরে আল না হয়ে যদি নাউনের পরে আল হয়, এই নাউনের পরে আল হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। কারণ নাউন প্রোনাউনকে যে মডিফাই করবে তাকেই বলে অ্যাডজেক্টিভ। কারণ কারণ হচ্ছে অ্যাড মানে যুক্ত করবে। কাকে যুক্ত করবে ভাই, জেক্টকে যুক্ত করবে। জেক্ট কি ভাই, জেক্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট। আমরা সবাই জানি সাবজেক্ট অবজেক্ট হিসাবে নাউন প্রোনাউন ইউজ হয়। এ কারণেই নাম হয়েছে অ্যাডজেক্ট, অর্থাৎ যারা জেক্ট কে মডিফাই করবে, সাবজেক্ট এবং অবজেক্টকে মডিফাই করবে। কিরে, আল্লাহ হাফিজ, ভালো থেকো। কেমন আছো তোমরা? আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। চেষ্টা করেছি বাট শেষ হয় নাই। তোমরা চাইলে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আর একটা ক্লাস নিব এবং জিকের একটা ক্লাস দিব। তোমরা এফআরবিতে ভালো করে ক্লাস করো। আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে খুব 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 বেশি থ্যাঙ্কস। তোমাদের আসলে আমি কারো কমেন্ট পড়তে পারি নাই, বাট আমার সব সময় যেটা মনে হয় আমি যা পারি সেটা আমি ভালো বুঝাইতে পারি, আর যা পারি না তা কিছুই পারি না। সো আমি চেষ্টা করছি কিছুটা ইমপ্রুভ করার। আমার বিশ্বাস যে আজকে যদি তুমি 36টা সাফিক্স মনে রাখতে পারো, কিংবা এখানে যে আমরা 43টা, আরও 5টা ছিল অ্যাড করি নাই বাই দ্য ওয়ে, যদি মনে রাখতে পারো, আমার খুব বিশ্বাস যে স্টুডেন্টরা তোমরা 6 থেকে এসব পড়ছো, বাট এগুলো যে সব মুখস্থ করতে হবে তুমি কিন্তু মুখস্থ করোনি। কেমন লাগে ফিডব্যাকটা জানিও। এটা আমাদের ইউটিউব চ্যানেলও আপলোড হবে, সেখান থেকে দেখো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডদেরকে মেনশন দিও এবং শেয়ার করো। এবং তোমরা যদি আরও চাও, তোমাদের চাওয়াটা আমাদের আসলেই সকল টিচারের ভালো লাগে। তোমরা যদি আসলেই ভালো জিনিসকে প্রেইজ করো, আমাদেরকে পড়াতে আরও ভালো লাগে। সো আমি তোমাদেরকে শেখাতেই অনলাইনে আসছি, এতদিন অফলাইনে ছিলাম। আমি চাই আমার মধ্যে সমস্ত যত জ্ঞান আছে বিলিয়ে দিতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।